তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 4 থেকে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এই চ্যাপ্টারের পার্ট 4 নিয়ে আলোচনা করব, যেখানে আজকে আলোচনা করব মানবদেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা কিভাবে হচ্ছে। তার আগে আমাদেরকে কি জানতে হবে যে অ্যাসিড এবং ক্ষার কি, সেটা নিয়ে আমি আগের পর্বগুলোতে আলোচনা করেছি। আজকে তাও আরও একবার মনে করিয়ে দিচ্ছি। সেটা হলো অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে। এটা কিভাবে মনে রাখবে, অনেক স্টুডেন্টরাই এটা খুব সহজে গুলিয়ে ফেলে। সেটা হলো অ্যাসিড হলো ডেঞ্জারাস জিনিস, কারণ এটা আমাদের জন্য খুব ক্ষতিকারক। কিভাবে মনে রাখবো, এই অ্যাসিড আমাদের শরীরের যদি কোথাও লাগে তাহলে সেটা ক্ষতি করে, সেই জায়গা পুড়িয়ে দেয়। তাহলে বুঝতেই পারছো এটা আমাদের জন্য যেহেতু ক্ষতিকর, সেই জন্য কিভাবে মনে রাখবো, অ্যাসিড হলো ডেঞ্জারের কোনো কিছু চিহ্ন আমরা কি দিয়ে বুঝি, লাল দিয়ে বুঝি। তাহলে এটা নীল লিটমাসকে লাল করে। আর ক্ষার ঠিক উল্টোটা, এটা লাল লিটমাসকে নীল করে দেয়। ঠিক আছে, এবার লিটমাস পেপার কি? এই লিটমাস হলো এমন একটা পরীক্ষামূলক পেপার, মানে পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। এটা একটা নির্দেশক, যেটা কোনো একটা দ্রবণের মধ্যে প্রবেশ করালে বোঝা যায় যে সেটা অ্যাসিড না ক্ষার। ঠিক আছে, নর্মাল যে লিটমাস পেপার সেগুলো সাধারণত মানে একটা হয় লাল, যে লালটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, লাল মানে কি, ওতে অলরেডি অ্যাসিড আছে। এই যে লাল লিটমাস ক্ষারের সাথে বিক্রিয়া করে ওটা বেগুনি ধরনের রং নেয়, তখন আমরা বুঝতে পারি যে সেটা তাহলে যে দ্রবণে প্রবেশ করিয়েছি সেটা হলো কি, ক্ষার। আবার ধরো এই যে দ্রবণ, সেইটা ধরো কোনো একটা দ্রবণ আছে, সেটাতে অ্যাসিড আছে, তাহলে সেটা কি করব, নীল লিটমাস সেই দ্রবণে প্রবেশ করালে নীল লিটমাস লাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সোজা কথায় মনে রাখবো যে অ্যাসিড বললে অ্যাসিড হলো লাল, অ্যাসিড বোঝাচ্ছে নীল লিটমাসটা লাল হয়ে যাচ্ছে, আর ক্ষার ঠিক উল্টোটা। এবার এই যে অ্যাসিড, সেটা কিভাবে মানে এই যে মানে অ্যাসিডটার মধ্যে কি আছে, যে জিনিসটা আছে সেটা কি, যেটার জন্য লিটমাস পেপারের রং বদলে যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো যে কোনো একটা অ্যাসিড নাও, খনিজ অ্যাসিডও নিতে পারো, জৈব অ্যাসিডও নিতে পারো। খনিজ অ্যাসিডের মধ্যে কোনগুলো পড়ে তোমরা নিশ্চয়ই জানো, HCl, H2SO4, যেগুলো আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করি, HNO3, এগুলো যেগুলো খনি থেকে বিভিন্ন কেমিক্যাল থেকে পাই, খনি থেকে পাওয়া যায়। আর জৈব অ্যাসিড মানে যেগুলো জীবদেহে অবস্থান করে। ঠিক আছে, আপেলে থাকছে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকছে টার্টারিক অ্যাসিড, লেবুতে থাকছে সাইট্রিক অ্যাসিড, এগুলো সমস্তগুলোই হলো তোমার জৈব অ্যাসিড, জীবদেহ থেকে পাচ্ছি। তাহলে এই খনিজ অ্যাসিড বা জৈব অ্যাসিড, এই দুই ধরনের অ্যাসিডই যেটাই নাও না কেন, সেগুলোই কিন্তু কি করে, নীল লিটমাসকে লাল করে। কিভাবে করে, যদি আমরা একটা খনিজ অ্যাসিড নিই তাহলে বুঝতে সুবিধা হবে। খনিজ অ্যাসিডে ধরো HCl নিলাম, ঠিক আছে। এবার এই যে HCl, এটাকে যদি ভাঙি, জলীয় দ্রবণে ভাঙি, তাহলে দেখবো এটা H+ এবং Cl- আয়ন তৈরি করেছে। এবার এই HCl এর সাথে যদি আমি একটু জল যোগ করে নিই, এবার এই যে HCl যখন জলের সাথে যুক্ত হচ্ছে, মানে আমরা এটাকে লঘু করে ব্যবহার করছি, তখন কি হয়, এই যে H+টা, HClটা ভেঙে H+ আর Cl- হয়েছে, এই H+ এই গোটা জলটার সাথে যুক্ত হয়ে যায়, তাহলে H3O+ প্লাস Cl- তৈরি করে। এইটার নাম হলো হাইড্রোনিয়াম আয়ন। এইটাই কি করে, এইটাই অ্যাসিড হিসাবে কাজ করছে এবং এটাই পিএইচের রঙটাকে বদলে দিচ্ছে। তার মানে ভেবে দেখো, এই H3O+ এর মধ্যে কিন্তু আছে হলো H+ আয়ন আর জল, তাহলে প্রধানত H+ আয়নও বলতে পারো বা H3O+, এই দুটোর যে কোনো একটার জন্যই কিন্তু অ্যাসিডের ধর্মটা এইরকম হচ্ছে, মানে এটা অ্যাসিড হচ্ছে, মানে এটা স্বাদে অম্ল হচ্ছে এবং এটা নীল লিটমাসকে লাল করে দিচ্ছে। বোঝাতে পারলাম? আবার ধরো এই যে ক্ষার কি করে, লাল লিটমাসকে নীল করে দেয়। কিভাবে করে, ধরো NaOH-টাকে ভাঙলে, জলীয় দ্রবণে যখন এটা ভেঙে যায় কি হয়, Na+ প্লাস OH-। এই OH- একটা আয়ন, তার নাম হলো হাইড্রক্সিল আয়ন। এই যে হাইড্রক্সিল আয়নটা গিয়ে কি করে, ক্ষার হিসাবে কাজ করে, এইটাই লাল লিটমাসকে নীল করে দিচ্ছে। তাহলে অ্যাসিডের মধ্যে কি থাকছে, H+ আয়ন থাকছে বা হাইড্রোনিয়াম আয়ন থাকছে।
আর ক্ষারের মধ্যে কি থাকছে, OH মাইনাস বা হাইড্রক্সিল আয়ন থাকছে। তাহলে কোনটার মধ্যে কি আয়ন থাকার জন্য কীভাবে সেগুলো পিএইচে কাজ করছে এটা বুঝতে হবে। এবার আজকের যে আলোচ্য টপিক সেটা হলো মানবদেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য। তাহলে টপিকটার নাম থেকে বুঝতে পারছো আমাদের দেহেও কিন্তু এরকম কিছু অম্ল এবং ক্ষার রয়েছে, কিছু অ্যাসিড এবং কিছু এই ক্ষার আছে। এবার আমাদের দেহে কোথায় কোনটা আছে চলো সেটা দেখে নিই। তার আগে বলে দিই যে এই যে পিএইচ যেটা নিয়ে কথা বলছি, যে লিটমাস পেপার যে রং বদলাচ্ছে সেটাকে এই যে কতগুলো আমরা কতটা H+ আয়ন পাই সেটার উপর ভিত্তি করে একটা স্কেল তৈরি করা হয়েছে। সেই স্কেলটাকে বলা হয় পিএইচ স্কেল। সেটা স্কেলটার নাম হলো পিএইচ। এই পিএইচ স্কেল 0 থেকে একদম 14 অবধি বর্তমান। 0 থেকে 7 অবধি এইটা মানে 0 থেকে 7 হলো অ্যাসিডের দিক। যত 7 থেকে 0-র দিকে যায় অ্যাসিডিটি বাড়ে। আবার এই 7 থেকে 14-র দিকে যত যায় তত ক্ষারীয় ভাব বাড়ে। ঠিক আছে, তাহলে 7 হলো নিউট্রাল। নিউট্রাল মানে হলো প্রশম। তাহলে এটা হলো পিএইচ স্কেল, এটার নাম কি পিএইচ। ঠিক আছে, এই পিএইচ স্কেলের 0 থেকে 14 অবধি আছে। এবার 0 মানে কি, এটা হলো প্রচণ্ড অ্যাসিডিক, মানে এদিক থেকে অ্যাসিডিটি বাড়ছে 7 থেকে 0-র দিকে, তাহলে 0 প্রচণ্ড অ্যাসিডিক। উদাহরণগুলো লিখেছি দেখো, যেমন HCl। 0 থেকে 1-এর মধ্যে এই রেঞ্জে পড়ে পাকস্থলী, কারণ আমাদের পাকস্থলী থেকেও কি বার হয়, HClই বার হয়, যেটা গিয়ে আমরা যে খাদ্য খাই সেই খাদ্যর মধ্যে কোনো জীবাণু থাকলে সেটাকে মেরে দেয়। সেজন্য আমাদের যে স্টমাক বা আমাদের যে পাকস্থলী সেখান থেকেও HCl বার হয়। সেজন্য খেয়াল করে দেখবে আমাদের যদি কখনো খাওয়া দাওয়ার গণ্ডগোল হয় বা আমরা খুব বেশি ভাজাভুজি রিচ খাবার দাবার খেয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চোঁয়া ঢেকুর ওঠে, টক ঢেকুর ওঠে। সেটা কিন্তু এই HCl এর রিফ্লাক্স ঘটে, মানে HClটা ওপর দিকে চাগার দেয়, তার ফলে এই অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমাদের পাকস্থলীতে একরকম অ্যাসিড বার হয়, সেটা হলো HCl। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো এটার জন্য কি পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয় না? না, পাকস্থলীর গঠনটাই এরকম, এই HCl এর জন্য মানে ক্ষতিগ্রস্ত হয় না। কারণ যখনই আমরা খাদ্য খাই তখনই পাকস্থলী থেকে HCl বার হয়। কিছু কোষ আছে যেখান থেকে HCl বার হচ্ছে, তারপর সেটা খাদ্যের সাথে মিশে যাচ্ছে, গিয়ে খাদ্যটাকে মানে খাদ্যের মধ্যে কোনো জীবাণু থাকলে সেটাকে মেরে ফেলছে এবং খাদ্যটাকে হজম করতে সাহায্য করছে। এটা কিন্তু সবসময় বার হচ্ছে এরকম নয়, খাদ্য খেলে তখনই এটা বার হয়, সেই কারণে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। এবার কারোর ক্ষেত্রে পাকস্থলীতে যখন বিভিন্ন রকম সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে HCl এর সিক্রিয়েশন অনেক বেড়ে যায়, তার ফলে তাদের ক্ষেত্রে পাকস্থলীতে ক্ষয় বা পাকস্থলীতে অনেক সময় কি হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, এরকম সমস্যা দেখা যায়। আচ্ছা, pH 2 তখন সেটা মোটামুটি 1 থেকে 2-এর মধ্যে লেবু। ঠিক আছে, আমি কেন রেঞ্জ বলছি, এক্স্যাক্টলি সব সময় ধরো সেইটাই আসবে না। মানে ধরো তুমি বাড়িতে একটা লেবুর pH টেস্ট করলে সেটাতে 2 এলো, অন্য কেউ করলে 1.8 এলো, এরকম একটা রেঞ্জ থাকে। ঠিক আছে, আবার ধরো 3 সেটাতে মোটামুটি ভিনিগার আসে, 4 সেটাতে ওয়াইন আসে, 5 হলো কফি, 6 হলো দুধ, তার 7 হলো জল। সাধারণত জল যেটা সেটা প্রশম জল, না অ্যাসিডিক না ক্ষারীয়। ঠিক আছে, তারপর 8 হলো রক্ত। আমাদের মোটামুটি রক্তের যে pH সেটা হলো 7.35 থেকে 7.45 এই রেঞ্জের মধ্যেই থাকে। ঠিক আছে, আমাদের দেহে যে রক্ত, তাহলে রক্ত বুঝতে পেরেছো খুব সামান্য ক্ষারীয়, এটা প্রশম, এদিকে ক্ষার, তাহলে 7.35 মানে সামান্য ক্ষারীয়, প্রায় প্রশমই সামান্য ক্ষারীয়। তারপর 9 হলো বেকিং সোডা, 10 হলো মিল্ক অফ ম্যাগনেসিয়াম যেটা পাওয়া যায় সেটা মোটামুটি আরও ক্ষারীয়, 11 হলো অ্যামোনিয়া আরও প্রচণ্ড ক্ষারীয়, 12 হলো সাবান, 13 হলো ব্লিচ যেগুলো দিয়ে কাপড় জামার ব্লিচ করা হয়, রং তোলা হয় সেইটা, 14 হলো নল পরিষ্কার করার যে সমস্ত পদার্থ থাকে সেগুলো প্রচণ্ড ক্ষারীয়। ঠিক আছে, তাহলে এই হলো pH স্কেল। এবার এগুলো আমি প্রত্যেকটার উদাহরণ দিয়েছি, সবকটা জৈব পদার্থ নয়, কারণ সবকটা জৈব পদার্থের উদাহরণ ওরমভাবে সহজে পাওয়া যায় না। এবার আমাদের দেহে যেগুলো আছে সেগুলোর pH জানবো এবং সেগুলো অ্যাসিড না ক্ষার সেটা জানবো। লালারস এর pH হলো 6.02 to 7.05, মোটামুটি প্রশম। ঠিক আছে, খুব ক্ষারীয় নয়, তাহলে এটা কি লিখতে পারি আমরা, আম্লিক টু প্রশম। ঠিক আছে, পাকস্থলীর রস যেটা কি বললাম, এই যে এটা হলো 0.9 থেকে 1.05, এটা প্রচণ্ড আম্লিক, তীব্র আম্লিক। ঠিক আছে,
তারপর হলো পিত্তরস 8.0 থেকে 8.60, তাহলে এটা হলো কি ক্ষারীয়। রক্ত 7.35 থেকে 7.45, প্রসাম্য থেকে সামান্য ক্ষারীয়। আচ্ছা, এখানে আমি কেন প্রসাম্য থেকে সামান্য ক্ষারীয় এরম লিখছি? এক্স্যাক্টলি প্রসাম্য বলা যায় না, কারণ কখনো কখনো রক্ত কিন্তু ক্ষারীয় হয়ে যায়, ঠিক আছে? সেটা কখন হচ্ছে আমি একটু পর বলছি। মূত্র হলো 4.0 থেকে 8.0, এটারও একটা রেঞ্জ আছে। এটা হলো মোটামুটি আম্লিক থেকে প্রসাম্য হয়ে ক্ষারীয় হতে পারে, এইটারও দেখো একটা রেঞ্জ আছে, মানে অনেক কিছু হতে পারে। এবার এই জিনিসটা কার কীরকম মূত্রের পিএইচ হবে সেটা নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর। যদি ধরো এবার কেউ শরীরে, কারোর শরীর বেশি আম্লিক হলে তার ক্ষেত্রে মূত্রও আম্লিক হবে, কারোর শরীর বেশি ক্ষারীয় হলে তার ক্ষেত্রে শরীরে মূত্র ক্ষারীয়র দিকেই হবে। আচ্ছা, এখানে বলে রাখি আমাদের শরীরে কিন্তু আম্লিক ভাগ যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে। এবার কি কি সমস্যা হতে পারে সেটা হলো আমাদের যে যদি অ্যাসিডিটি বেড়ে যায়, দেহের অ্যাসিডিটি, আমি শুধু স্টমাকের অ্যাসিডিটির কথা বলছি না, দেহের যদি অ্যাসিডিটি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে যে সমস্যাগুলো হবে সেটা হলো আমাদের কোষ খুব তাড়াতাড়ি মারা যাবে, কোষ রিনিউয়াল বা কোষের নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা কম হবে। যে খাদ্যগুলো খেলে আমাদের শরীর আম্লিক হয়ে পড়ে সেগুলো হলো চা, কফি, তার সাথে মাছ, মাংস, ডিম, এগুলো। আর যেগুলো খেলে আমাদের শরীর ক্ষারীয় থাকে, শরীরে ক্ষারীয় ভাব বেশি থাকে, সেটা হলো ফল, শাক, সবজি, এগুলো। তা এবার সেই জন্য আমাদের শরীরে আমাদের রক্তর স্ট্যান্ডার্ড কি দেখো, সেটা হলো 7.35 to 7.45, সামান্য ক্ষারীয়, প্রসাম্য থেকে সামান্য ক্ষারীয়। তার মানে আমাদের শরীর কিন্তু অ্যাসিডিক নয়, তার মানে আমাদের শরীরের পিএইচটা প্রপার রাখতে গেলে আমাদের খাদ্যের অনেকটা পরিমাণ শাক, সবজি, ফলমূল এগুলো হতে হবে, বাকিটা হতে হবে এই মাছ, মাংস, দুধ, এগুলো। কোনো কোনো ব্যক্তি যারা অতিরিক্ত চা খায় খেয়াল করে দেখবে তাদের দাঁত কিন্তু ক্ষয়ে যায় বা তাদের অনেক রকম সমস্যা হয়, ইভেন তাদের যে পাকস্থলী তারও ক্ষয় হয়ে যায়। সেটা কেন হয়? কারণ চা, কফি এগুলো হলো অ্যাসিডিক পদার্থ। এবার চা খেলেন, সেই ব্যক্তি মুখ মানে চা খাওয়ার পরে মুখ ধুলেন না, বেশিরভাগ লোকই ধোয় না অ্যাকচুয়ালি, তখন কি হয় সেইটা গিয়ে দাঁতকে নষ্ট করে দিচ্ছে, দাঁতের এনামেল নষ্ট করে দিচ্ছে, সেটা স্টমাকেরও ক্ষয় ঘটায়। তাহলে কি হচ্ছে যে এই অ্যাসিডিক পদার্থগুলো আমাদের যদি খাদ্যে বেশি পরিমাণ চলে আসে তখন আমাদের শরীর আম্লিক হয়ে পড়ে, তখন কিন্তু আমাদের মূত্র আম্লিকের দিকেই হবে, ঠিক আছে? এবার দেখো আমাদের খাদ্যের মানে এটা স্ট্যান্ডার্ড ধরা হয় 80% খাদ্য আমাদের হওয়া উচিত এই শাক, সবজি, ফলমূল, আর 20% এই দুধ, ডিম, মাংস এগুলো হওয়া উচিত, ঠিক আছে? এবার অনেকে দেখবে যারা খুব বেশি ডায়েট করছে বা ফলমূল, শাকসবজি খুব কম খেয়ে শুধু মাছ, মাংস খাচ্ছে, তাদের ক্ষেত্রে শরীর আম্লিক হয়ে পড়ে। তার সাথে সাথে কোনো ব্যক্তি, যখন ধরো কোনো ব্যক্তির খুব হাঁপানি হয় বা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হয়, তখন তার শরীরে কিন্তু যথাযথ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বার হচ্ছে না, তখন সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্তে থেকে দেহ অ্যাসিডিক হয়ে পড়ে। সেগুলো নিয়ে আমি একটু পরেই আলোচনা করছি। তার আগে এই জায়গাগুলো, এই পিএইচগুলো মুখস্থ রাখতে হবে, বিশেষ করে রক্তের পিএইচ এবং পিত্তরাস, পাকস্থলী, এইগুলো, ঠিক আছে? এবার এই পিএইচগুলো অনেক সময় প্রয়োজন এবং রক্তেরটা অবশ্যই ভাবে জানা প্রয়োজন। এবার আসি মানব দেহে কী ভাবে এই ভারসাম্যটা বজায় থাকে বা কী বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হলো দেখো নিঃশ্বাসের মাধ্যমে, আমরা যদি প্রশ্বাস নিঃশ্বাস নিচ্ছি, তাই তো, নিঃশ্বাসের মাধ্যমে আমরা কি ত্যাগ করি? নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, ঠিক আছে? বা যদি ধরো উল্টোটা দেখি, ধরো আমরা অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনটা আমাদের ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে সেটা রক্তের মাধ্যমে কোষে পৌঁছচ্ছে, এবার কোষ থেকে গিয়ে সেখানে অক্সিজেনটাকে ত্যাগ করছে এবং পুষ্টি পদার্থও সেই কোষকে দিয়ে দিচ্ছে, তারপর সেইখান থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে নিচ্ছে। এবার কিভাবে নিচ্ছে? সেই যে কার্বন ডাইঅক্সাইড, ধরো কোষে উৎপন্ন হয়েছে যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের যে রক্তে জল আছে সেই জলের সাথে যুক্ত হয়, গিয়ে তৈরি করে হলো H2CO3 কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড রূপে, মানে রক্তের মাধ্যমে কার্বনিক অ্যাসিড রূপে এটা আমাদের ফুসফুসে আসছে। আবার ফুসফুসে আসার পরে এই H2CO3 ভেঙে যায়,
উল্টো দিকের বিক্রিয়াটা হয়, জল এবং CO2 ভেঙে যাচ্ছে, তখন কি হচ্ছে এই CO2টাই আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বার হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে এই যে কার্বনিক অ্যাসিড রূপে যে কোন জিনিসটাই আসছে আমাদের কোষ থেকে ফুসফুসে, CO2 আসছে। এবার আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করছি CO2টা বেরিয়ে যাচ্ছে। এবার কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে কখনো কখনো বিভিন্ন সিচুয়েশনে এটা হয়, সেটা হলো কি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডটা দেহ থেকে বার হচ্ছে না, তখন এই রক্তের মধ্যেই কার্বন ডাইঅক্সাইডটা থেকে যাচ্ছে H2CO3 রূপে, কার্বনিক অ্যাসিড রূপে। ঠিক আছে, তখনই আমাদের শরীরের অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। কখন হতে পারে এই ঘটনাটা? যদি ধরো তুমি খুব উঁচুতে উঠছো, সেই সময় ধরো পাহাড়ে উঁচুতে উঠছো, তখন কি হয়ে যায়, অক্সিজেনের ঘনত্ব যেহেতু আস্তে আস্তে কমতে থাকে, তখন CO2টা শরীর থেকে সহজে বার হয় না, শরীরের মধ্যে রক্তের মধ্যেই থেকে যায়। সেক্ষেত্রে রক্ত তখন খানিকটা অ্যাসিডিক হয়ে পড়ে। তার সাথে সাথে ধরো যে ব্যক্তি শ্বাসক্রিয়ায় ভুগছে বা ধরো নিউমোনিয়ায় ভুগছে, এরকম বিভিন্ন সিচুয়েশানে যাদের ক্ষেত্রে অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটাও হতে পারে এবং তাদের ক্ষেত্রে তখন শরীরের অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। প্রথম পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্ট হলো দেহে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার ওপর। আমাদের দেহে বিভিন্ন স্থানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং সেই সমস্ত বিক্রিয়াগুলোর ওপর নির্ভর করছে। সেটা সংক্ষেপে মানে বলা সম্ভব নয় যে কি কি ঘটনার ওপর, কারণ আমাদের প্রত্যেকটা কোষে প্রচুর যে বিপাক ক্রিয়া ঘটছে বা যে জৈব রাসায়নিক যে বিক্রিয়াগুলো ঘটছে, সেগুলো তো সব জায়গাতেই অ্যাসিড বা ক্ষার আছেই, সেজন্য আলাদা করে তোমাদের এই জায়গাটা মেনশন করেনি। এর পরের যে প্রশ্ন, সেই প্রশ্নটাই এই জায়গাটার উত্তরটাকে মানে এই জায়গাটাকে কিছুটা ক্লিয়ার করে, সেটাতে আমি আসছি। সেটা হলো কখন কখন আমাদের শরীরের এই অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। প্রথম হলো যদি আমরা অতিরিক্ত পেন কিলার খাই, সেটা হতে পারে ধরো কোথাও চোট লেগেছে বলেই খাচ্ছি বা ফ্রিকোয়েন্ট খাচ্ছি, সেটা আমাদের জন্য ক্ষতিকারক। দ্বিতীয় হলো অতিরিক্ত যখন তেলযুক্ত খাবার খাই, পাকস্থলী তো বুঝতে পারে না যে কতটা HCl বার করলে সেই খাবারটাকে হজম করতে পারে, ও প্রচুর পরিমাণে HCl ক্ষরণ করে এবং সেইটা গিয়ে কী হয়, খাদ্যের তুলনায় বেশি পরিমাণে HCl ক্ষরণ করে দেয়। এবং এইভাবে তুমি যদি ফ্রিকোয়েন্টলি প্রচুর ভাজাভুজি, তেলে ভাজা অতিরিক্ত তেলযুক্ত খাবার খেতে থাকো, তখন স্টমাক এই প্যাটার্নটাই বোঝে যে তার মানে তোমার খাদ্যকে ও হজম করতে গেলে ওকে অনেক বেশি পরিমাণে HClকে ক্ষরণ করতে হবে, সেই জন্য অনেক বেশি HCl তৈরি করে। এবার যেটাই চোঁয়া ঢেকুর রূপে তুমি বুঝতে পারো। ঠিক আছে, তখনও তার মানে তোমার শরীরের অ্যাসিড ক্ষার ভারসাম্য নষ্ট হচ্ছে। তৃতীয় হলো যখন শরীরে তোমার পেট খারাপ হয়, তরল দাস্ত হয়, সেক্ষেত্রে কি হয়, যখন বারবার মল ত্যাগ হয়, সেক্ষেত্রে আমাদের যে অন্ত্রে কিছু ক্ষারীয় মানে রস আছে, ক্ষারকীয় রস, সেই ক্ষারকীয় রস বেরিয়ে যায়। যখনই শরীরে ক্ষার কমে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, উল্টোটা বেড়ে যাবে, অ্যাসিড বেড়ে যাবে। অ্যাসিড ক্ষার সবসময় একে অন্যকে ব্যালেন্স করে, যখনই ক্ষার কমে যায় এটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে শরীরে অ্যাসিড বেড়ে গেলেও অ্যাসিডিটি হতে পারে বা ক্ষার কমে গেলেও অ্যাসিডিটি হতে পারে। যেমন বললাম, ধরো তুমি একদমই শাক সবজি ফলমূল খাচ্ছ না, শুধুমাত্র মাছ মাংস এগুলো খাচ্ছ, সেক্ষেত্রে তোমার শরীরের অ্যাসিডিটি বেড়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন জীবাণু যখন দেহে রোগ সৃষ্টি করে, ধরো তোমার অন্ত্রে বিভিন্ন জীবাণু ঢুকেছে, সেটা রোগ সৃষ্টি করছে, কারণ এই সমস্ত জীবাণুগুলো শরীরে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং সেটাও একরকম অ্যাসিড, তার ফলে শরীরের অ্যাসিডিটি বেড়ে যায়। অনেকক্ষণ ভারী কাজ করলেও আমাদের অ্যাসিডিটি বাড়ে। কিভাবে বাড়ে? তুমি যখন অনেকক্ষণ ভারী কাজ করছো, তোমার যে পেশি, হাতের মাসেল, পায়ের মাসেল, এই সমস্ত জায়গায় পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে, সে পেশিতে যখন ল্যাকটিক অ্যাসিড জমবে, সেটা গিয়েও তোমার কিন্তু শরীরে অ্যাসিডিটি বেড়ে যায়, কারণ মাসেলে অ্যাসিড জমছে, তারপর সেই অ্যাসিডটা মাসেল তোমার শরীরেরই একটা অংশ, সহজে ফলে সেক্ষেত্রেও মানে শরীরের অ্যাসিডিটি বেড়ে যায়। রক্তে গ্লুকোজ বেশি থাকলে, যখন কেউ ধরো ডায়াবেটিক পেশেন্ট, তার শরীরে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেকটা বেশি, তার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সেক্ষেত্রেও গ্লুকোজ অনেকটা বেশি থাকে, সেক্ষেত্রেও তার শরীরেও অ্যাসিডিটি বেড়ে যায়। মানসিক চাপ থাকলে, তুমি ধরো মানে প্রেশারে আছো, ডিপ্রেশনে আছো, মানসিকভাবে সুস্থ নও, সেক্ষেত্রেও অ্যাসিডিটি বেড়ে যায়। খেয়াল করে দেখবে, যখন পরীক্ষার আগে একটু টেনশানে থাকো বা পড়াশোনা বেশি হয় বা বিশেষ করে টেনশন, মানসিক চাপ যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চোঁয়া ঢেকুর ওঠে বা খাবার হজম হতে চায় না, সেইটাই এটার কারণে। অতিরিক্ত ধূমপান করলেও তাই হয়, অতিরিক্ত চা খেলেও তাই হয়, শরীরের অ্যাসিডিটি বেড়ে যায়। বৃক্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে ক্রিয়েটিনিন এই সমস্ত জিনিস ক্ষয় বেশি করে, কারণ তখন শরীর অ্যাসিডিক হয়ে পড়ছে। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই শরীর
টেন্ডেন্সিয়াল অ্যাসিডিক হয়ে পড়া, ঠিক আছে। সেই জন্যই আমাদেরকে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, সঠিক খাদ্যের মাধ্যমে, সাথে কিছু ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে শরীরকে ক্ষারকীয় রাখতে হয়। শরীর যখনই প্রশমটু ক্ষারকীয়র দিকে থাকবে, খুব বেশি ক্ষারকীয় আমি বলছি না, কিন্তু খুব বেশি ক্ষারীয় নয়, কিন্তু প্রশমটু ক্ষারীয়, রক্তের যে পিএইচ 7.35 to 7.45 এই রেঞ্জের মধ্যে থাকবে, তখনই আমাদের শরীর কিন্তু সুস্থ থাকবে। তার মানে কি, আমাদের শরীর যখনই আমরা বিভিন্ন যেগুলো উচিত নয় সেই জাতীয় কাজ করব, তখনই কিন্তু শরীর অ্যাসিডিক হয়ে পড়ে, অ্যাসিডের দিকে চলে যায়। সেই জন্য সেই জিনিসটাকে আবার নর্মালে আনতে গেলে, প্রশম দিকে আনতে গেলে বা রক্তের পিএইচে আনতে গেলে কিন্তু তার জন্য আমাদের সেই জিনিসগুলো রেস্ট্রিকশান রাখতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো, আর তোমরা জয়েন বাটন ক্লিক করো এই চ্যানেলের অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারো। তার সাথে সুপার থ্যাঙ্কস ব্যবহার করে এই চ্যানেলকে সাপোর্টও করতে পারো। থ্যাংক ইউ।